নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এটা একটা ধারাবাহিকতা। নানা স্টেক হোল্ডাররা কথা বলেন, আলোচনা করেন। লক্ষ্যটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে যাতে আমাদের সমাজের নানা অংশের তাদের যে দাবি, তাদের যে আকুতি, তাদের যে আকাঙ্ক্ষা, তার একটা প্রতিফলন যাতে থাকে। এটা আমি এখানে বসে ভাবছিলাম, এটা অনেকটা জাতীয় বাজেট আলোচনা করার মতন। বাজেটের আগে খুব হইচই, খুবই আলোচনা। জুন মাসের শুরুতে যখন বাজেট দেওয়া হয়, মাস ধরে কিছু আলোচনা। জুন মাসের শেষ দিকে যখন বাজেট গৃহীত হয়, তারপরে এটা হাইবারনেশনে এটা যায়, শীত নিদ্রায় তখন এটা যায়। এরপরে বাজেটের কি হলো, কোন খাতের বাজেট কোথায় গেল, কি দাঁড়ালো, বাস্তবায়নের কোথায় কি, যারা দেন তারাও জবাবদিহি করেন না। আর যাদের জন্য বাজেট গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের আলোচনার মধ্যে এটা থাকে না, যে পর্যালোচনার বিষয় নেই। অনেকটা এরকম রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এটাও কিছুটা এরকম যে তারা থাকেন বাজেটে, তাদের ইশতেহারে থাকবেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আমি নিশ্চয়ই মনে করি গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল তারা তাদের সুচিন্তিত অনেক প্রস্তাবনা এখানে থাকবে, আর সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, তারা থাকবে। প্রশ্ন হচ্ছে যে শ্রমিক, শ্রমজীবী মানুষ এখন এটা একটা প্রান্তিক বিষয় পর্যবেসিত হয়েছে। গোটা রাষ্ট্র রাজনীতিতে আজ থেকে ২-২.৫ দশক আগেও শ্রমিক, শ্রমজীবী মানুষ এবং তার দাবি, তার লড়াইয়ের যে তার এজেন্ডাগুলো রাজনৈতিক দলগুলোকে যে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হতো, গত ১.৫-২ দশকে সেই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় না। এটা নিয়ে নিশ্চয়ই কেউ অস্বীকার করবার কোনো জায়গাটা নেই। কারণটা কি? কারণটা হচ্ছে ভোটের অধিকার যখন থাকে না, গণতান্ত্রিক অধিকার যখন থাকে না, প্রধানমন্ত্রীর এক ভোট, আমার একজন শ্রমিক ভাইয়ের এক ভোট, তো এই ভোটের যে মর্যাদা যখন এটা থাকে না, শ্রমিকের রাজনীতিতে তার যে গুরুত্বটা, সেই গুরুত্বটা কার্যত থাকে না আর কি। আগে অন্তত পক্ষে 5 বছর পর পর বা ভোটের সময় এলে শ্রমিকের কাছে যাওয়া, কথা বলা, তার সমর্থন, তার বাঁচার দাবি কি, ভাই বলে জড়িয়ে ধরা বা মা বলে তারপরে কদমবুচি করা। তো এখন তো গত ১.৫-২ দশকে এটার কোনো দরকার হয়নি। আসল জায়গাটা হচ্ছে এইখানে। ফলে ওনারা বহু বছর আমাদের রাজনৈতিক ইতিহাসে, আমাদের রাজনৈতিক একেবারে পাকিস্তানি জমানা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের আগে, বিশেষ করে ৬৯-এর গণঅভ্যুত্থানের পর থেকে শ্রমিক শ্রেণী অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন রাষ্ট্র রাজনীতিতে। গত ১.৫ দশকে যত দিন গেছে, রাষ্ট্র রাজনীতিতে শ্রমিকের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর মনোযোগ, অগ্রাধিকার তত বেশি হ্রাস পেয়েছে। ভোটের অধিকার নাই, গণতান্ত্রিক অধিকার নাই। সে এখন নির্বাচন বা ভোট কেন্দ্রিক রাজনীতিতে আগের মতন ভূমিকাটা নাই। এবং এবার যদি ভোট দেবার যদি সুযোগ যেটা তৈরি হয়েছে, আশা করি 12 ফেব্রুয়ারি হলে, আর যে কারণের জন্য এখন বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনকে তারা যদি যেখানে বিবেচনার মধ্যে নেন যে শ্রমিকরা ভোট দিতে পারবে, আমার বিত্তবানদের ভোটের যে মূল্য, আমার একজন শ্রমিকের ভোটের একই মূল্য, তো এই ভোটটা, এই ভোট না থাকাতে শ্রমজীবী মানুষ আরও অধিকারহীন হয়েছে, শ্রমিক আরও প্রান্তিক জায়গায় গেছে, গরিব থেকে আরও গরিব হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোট অধিকার না থাকাতে, গণতন্ত্র না থাকাতে শ্রমিক, শ্রমজীবী মানুষ। এই সত্যটাকে আগে আমরা বিবেচনার মধ্যে আমরা নিই, ফলে তার অধিকারের জায়গাটা, এই জায়গাটাকে আমরা একটু এটাকে বিবেচনার মধ্যে আমরা রাখি। 2 হচ্ছে আমাদের এখানে একটা শ্রম সংস্কার কমিশন হয়েছে। আমাদের এই যে ভাই এখানে উত্থাপন করলেন, তারা অনেক দিন ধরে কাজ করেছেন, অনেকগুলো বিষয় সামনে তারা নিয়ে এসছেন, তারা অসাধারণ কাজ করেছেন। অন্তর্বর্তী সরকারকেও তারা দিয়েছেন। কিন্তু আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে যে 5টা বিষয় নিয়ে আলোচনা করেছি, সেখানে শ্রমখাত অগ্রাধিকারের বিবেচনার মধ্যে সেখানে আসেনি। 7.5 কোটি মানুষ যারা শ্রম বা শ্রমের সাথে যারা প্রত্যক্ষভাবে যুক্ত, জাতীয় অগ্রাধিকারের পর্যায়ে সেখানে আসেনি। এটা নিয়ে কোনো দেন দরবার, কোনো কথা বলা,
কোনো উদ্যোগ নেওয়া, তাহলে এটাই তাহলে দেশের প্রায় অর্ধেক মানুষ যার সঙ্গে যুক্ত, সেটা আপনার কোনো জাতীয় অগ্রাধিকারের ভেতরেই নাই। তো অন্তর্বর্তী সরকারের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারকে আমরা দায়িত্ব দিলাম, ক্ষমতা বসালাম, এরকম আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ, নারী থেকে শুরু করে নারী কমিশন, অনেকগুলো কমিশন, এগুলো বাস্তবে তেমন কোনো আলোর মুখ দেখেনি। বরং একই রকম গত 1.5 বছর একই জিনিস শ্রমিক নানা অংশীজন কথা বলেছেন, আলোচনা করেছেন, তাদের দাবি দেওয়া কিছু কিছু পূরণ হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছেন শ্রমিক, শ্রমজীবী মানুষ। লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ হারিয়েছেন গত এই 1.5 বছরের মাথায়। যে কাজ দেওয়ার দূরের কথা, বিনিয়োগ তো নাই, কার্যত অভ্যন্তরীণ বিনিয়োগও প্রায় বন্ধ। তাহলে আপনার বিনিয়োগের যে প্রশ্ন, বাইরের বিনিয়োগ তো কোনো প্রশ্নই ওঠেনি। অনেক চিৎকার আওয়াজ হয়েছে, কিন্তু বাস্তবে কাজের কাজ তেমন কিছু হয়নি। যাদের কাজ ছিল কাজ হারিয়েছেন, নতুন কোনো কর্মসংস্থানের কোনো উদ্যোগ পর্যন্ত নাই, এবং এটা সরকারের অগ্রাধিকারের ভেতরও আমরা দেখিনি। খুব দুর্দিনে শ্রমিকদের একটু সাশ্রয় করা, মহার্ঘ ভাতা থেকে শুরু করে এই দুর্মূল্যের বাজারে কিভাবে বাঁচতে পারে, জাতীয় ন্যূনতম মজুরি কমিশন দূরের কথা, সাধারণভাবে অস্তিত্ব টিকে রাখবার জন্য রাজনৈতিক, বিশেষ করে শ্রমিক সংগঠনগুলো যে দাবি দেওয়া, সরকার এটাকে আমলের মধ্যেই তারা এটাকে নেয়নি। শ্রমিকের ন্যায্য দাবিকে, অধিকারকে তারা ষড়যন্ত্র মনে করে। আরে বাবা, আপনার শ্রমিকের দাবি, তো সেই দাবি যখন রাস্তায় নামে বলে কি কারখানার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মানে একটা ষড়যন্ত্র তত্ত্ব, যে শ্রমিক যে কারখানা তাকে টিকিয়ে রাখে, তাকে বাঁচিয়ে রাখে, মজুরি দেয়, সচেতন শ্রমিক কখনো কারখানার বিরুদ্ধে তখনও তিনি কাজ করতে পারেন না। অথচ এখানে দেখি মালিক এবং সরকাররা মিলে সেখানে কিন্তু একাকার। এবং এই জায়গা থেকে আমি দেখছি যে বরঞ্চ এই সময়কালে শ্রমিকদের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, গুলি পর্যন্ত হয়েছে, শ্রমিকরা মারা পর্যন্ত গেছেন এই সময়কালে আর কি। তো এগুলো একটু বিবেচনার মধ্যে রেখে যখন আমরা এখানে আলোচনা করছি, যখন ইশতেহারে যুক্ত করব, এই প্রেক্ষিতটা একটু বিবেচনার মধ্যে থাকলে আমাদের জন্য ভালো। যেটা বলে কথাটা আমি শেষ করব, শ্রমিকের দাবি, তার অধিকার, এটা কোনো দয়া দাক্ষিণ্যের কোনো প্রশ্ন না, এটা আপনার কোনো কৃপা না, এটা আপনার কোনো দয়া না, এটা তার ন্যায্য হকের প্রশ্ন, তার ন্যায্য অধিকারের তার এখানে প্রশ্ন। তিনি শ্রমশক্তি তিনি বিক্রি করছেন, তিনি আপনার, কিন্তু বাস্তবে তাকে আপনি শ্রম দাসত্বের জীবনের দিকে তাকে আপনি ঠেলে দিয়েছেন। এই যে অমানবিক, প্রায় আদিম একটা পর্যায়ের মধ্য দিয়ে আজকে কাজ করছে, এর খোল নলচে পাল্টানো ছাড়া আমরা এই জায়গা থেকে বেরোতে পারবো না। আপনারা ম্যানিফেস্টো উপলক্ষে যে অসাধারণ এটা হাজির করেছেন, আমি আপনাদের উদ্দেশ্যের সাথে পুরোপুরি একমত। নিশ্চয়ই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমাদের যেটুকু শক্তি, সামর্থ্য, ক্ষমতা, আমাদের যেটুকু কাজ, এটাকে আমরা অবশ্যই অগ্রাধিকারের মধ্যে রাখবো। যদি কোনো এক্সেস আমাদের জন্য তৈরি হয়, নিশ্চয়ই সে ব্যাপারে আমরা আন্তরিকভাবে সে ব্যাপারে কাজ করার জন্য আমরা মতাদর্শিকভাবে কমিটেড। রাজনৈতিক দিক থেকে আমাদের কমিটমেন্ট রয়েছে, কিন্তু বাস্তবে আমরা সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব। শেষ কথা আমি যেটা বলতে চাই, যে ইশতেহারে থাকবে রাজনৈতিক দলগুলোকে এরকম একটা জবাবদিহিতার মধ্যে আবার আপনারা আনতে পারবেন কিনা। ধরেন 12ই ফেব্রুয়ারি ইলেকশন হলো, পার্লামেন্ট গঠিত হলো, নতুন একটা সরকার তারা আসলেন, এরপরে এই দলগুলো, যেই দলগুলোকে ইশতেহারে আপনি এরকম ইশতেহার হাজির করবেন, নির্বাচনের আগে এই দল যারা আপনারা পার্লামেন্টে আছেন, আপনাদের ইশতেহারে এই বিষয়গুলো ছিল, আমি কনভেন্ট উদ্যোক্তার অনুরোধ করব, এরপরে আরেকটা, প্রতিটা দলকে ডাকেন, দলকে একটা জবাবদিহিতার মধ্যে আনেন। আপনি প্রথম 100 দিন, প্রথম 6 মাসের জন্য কি আপনি করছেন এই 7.5 কোটি মানুষের জন্য, 1 বছর পর পর সেটাকে পর্যালোচনা, এই জবাবদিহিতার মধ্যে যদি আনতে পারেন, যদি ধরতে পারেন, তাহলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবার সম্ভাবনা আছে। নাহলে যে বললাম, জাতীয় বাজেট প্রণয়নের মতন হইচই হবে, তারপর এটা নিয়ে আর কোনো আলোচনা হবে না। চলো আমরা জবাবদিহিতার মধ্যে আনি, আমাদের কমিটমেন্টটাকে হাতে কলমে বাস্তবে আমরা কি পদক্ষেপ গ্রহণ করছি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, সেই জায়গাটা যদি আমরা যাই, ফলে এখানে অনেক গুরুত্বপূর্ণ সুধীজন আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি আর সময় নেব না।